নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমি বারবার বলে থাকি যে ২৭টা নক্ষত্র, ১২টা রাশি, ৯টা গ্রহের সমন্বয়ে আমি আপনার প্রত্যেকের জীবনযাপন চলে সেই গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী। এবং সেই জন্য বলি, কখনো বুধ গ্রহ, কখনো রবি গ্রহ, কখনো বৃহস্পতি গ্রহ, এরা কিন্তু আপনার ক্ষেত্রে কিছু ভূমিকা নেয়। সেটা কি ধরনের ভূমিকা, কি ধরনের কার্যকারিতা, সবটা ডিপেন্ড করে আপনার জন্মছকের ওপর ডিপেন্ড করে। কিন্তু কিছু কিছু গ্রহ নক্ষত্র, কিছু কিছু গ্রহের নির্দিষ্ট কারকতা রয়েছে এবং সেই কারকতার পরিপ্রেক্ষিতে তার এফেক্ট আপনি কিন্তু পাবেন। যেমন যদি আমি বলি বুধ গ্রহ, আপনারা জানেন বুধ হচ্ছে বালক গ্রহ এবং এই বালক গ্রহ নেটাল চার্ট অনুযায়ী একে স্থান দেওয়া হয়েছে 3rd হাউস এবং 6th হাউস, অর্থাৎ এই তৃতীয়পতি করা হয়েছে, কখনো কখনো ষষ্ঠপতি করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ তৃতীয় এবং ষষ্ঠ দুটোই মারক, সেখানে বালককে রাখা হয়েছে। কিন্তু এই বালকই পারে তার উপযুক্ত জবাব দিয়ে সেখান থেকে তার বুদ্ধিমত্তার প্রয়োগ করে সেখান থেকে বেরিয়ে আসা। সেই জন্য বুধকে বুদ্ধির কারক গ্রহ বলা হয়, খুব পাওয়ারফুল। এবং এই বুধ, অর্থাৎ এই বুধের কানেকশন অনুযায়ী একটা জাতক জাতিকা আপনার বুদ্ধি কতটা হবে, কতটা আপনার চিন্তার শক্তি হবে, কতটা আপনি ক্যালকুলেটেড ব্যক্তি হবেন, কতটা আপনি লাভ ক্ষতির বিচার করবেন এবং তার সেই ক্ষমতা রয়েছে। এবং কালপুরুষের চার্টে এর যে কানেকশন বললাম, যে নেটাল চার্ট অনুযায়ী 3rd হাউস এবং 6th হাউসের অধিপতি করা হয়েছে। এই বুধ যদি কোনো রকমের পীড়িত হয়ে যায়, তার সর্বপ্রথম যে এফেক্টটা হয়, দেখবেন যে বাবা মায়ের অবাধ্য হয়ে যাচ্ছে সন্তানরা। কোন বছর বয়স? 12 থেকে 16 বছর, 19 বছর বয়স। এই 12 থেকে 19 বছর বয়স, এটা খুব গুরুত্বপূর্ণ। এই সময় আমাদের জীবনের অনেক কিছুর পরিবর্তন হয় এবং এই পরিবর্তন হওয়া অনেক ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন করে, অনেক ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেয়। আর এই বুধ গ্রহ আমাদের পিটুটারি গ্ল্যান্ড যেটা আছে, সেই গ্ল্যান্ডটাকে কন্ট্রোল করে। সেই জন্য একটা জাতক জাতিকা কতটা এই বুদ্ধির জায়গাটা ভালো হবে, সেটা ডিপেন্ড করবে এই বুধ গ্রহের জন্য। এবং দেখবেন যে এই বুধ গ্রহের কারণে অনেক জাতক জাতিকারা বাবা মায়ের অবাধ্য হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা নেশার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে যে অসৎ বন্ধুর সঙ্গে মিশে সে তার নিজের কেরিয়ারটা নষ্ট করে ফেলছে। কখনো কখনো দেখা যাচ্ছে যে পড়াশোনা করছে, মনে রাখতে পারছে না। কখনো কখনো দেখবেন ওভার কনফিডেন্স একটা জাতককে নষ্ট করে দিতে পারে। তাহলে সেই কারেকশানগুলো কিন্তু বুধের থেকে হয়। এবং দেখবেন যে এই ওভার কনফিডেন্স, বুধ যদি রেট্রোগেট থাকে, তাহলে জন্মছকের কানেকশান অনুযায়ী তার মধ্যে ওভার কনফিডেন্স কাজ করে, যে ওই করে দেবো ঠিক টাইমে, দিয়ে ওই স্টেজে মারতে যায়, দিয়ে সর্বশান্ত হয়ে যায় লাস্টে। তাহলে এগুলো বুধের কানেকশান অনুযায়ী দেয়। এবং এই বুধ গ্রহ যদি কোনো রকমের নেগেটিভ হয়, আমরা দেখেছি জন্মছকের কানেকশান যে 9টা গ্রহ, আমি বারবার বলি এই 9টা গ্রহের মধ্যে 2টো ছায়া গ্রহ রয়েছে, সেটা হচ্ছে এক রাহু এবং এক কেতু। তাছাড়া 7টা গ্রহ খুব কংক্রিট কাজ দেয়। এবং তার সঙ্গে সঙ্গে বলবো রাহু কেতুও কিন্তু দেয়, কিন্তু রাহু কেতুর তার মতো করে দেয়। এখানে যেটা বক্তব্য, এবং এই গ্রহগুলোর প্রত্যেকটার কিন্তু ইষ্ট দেবদেবী আছে, প্রত্যেকটার ইষ্ট দেবদেবী রয়েছে, যেটা আমরা দশ মহাবিদ্যার যে প্রয়োগগুলো করি, দশ মহাবিদ্যার, এবং সেই দশ মহাবিদ্যার 10 দেবী রয়েছে। এবং আমাদের এই জন্মছকের কানেকশান অনুযায়ী কিন্তু ওই 9টা গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে লগ্নভাব নিলে 10টা কানেকশান হয়। এবং সেই কানেকশানের প্রত্যেকটার ইষ্ট দেবদেবী রয়েছে, এবং যেটা আমরা দশ মহাবিদ্যার বিভিন্ন ক্ষেত্রে তার প্রয়োগ করে থাকি। এবং বুধের জন্য যে প্রয়োগ, বুধের যে ইষ্ট দেবী হচ্ছেন, তিনি হচ্ছেন ত্রিপুরা সুন্দরী। এই ত্রিপুরা সুন্দরীর বিষয়ে আজকে আলোচনা করব, তার কিভাবে কি না, তার আবির্ভাব কিভাবে হলো, কেন তার আবির্ভাব হতে হলো, এবং এই আবির্ভাবের পিছনে কি বিষয় রয়েছে,
কি তথ্য রয়েছে সেগুলো নিয়ে তুলে ধরবো, এবং তার সঙ্গে সঙ্গে এই প্রয়োগ কখন হয়। কারণ শুধু আপনার ওই সন্তান, ছোট্ট সন্তানটাই কিন্তু ওই নির্দিষ্ট বয়সের মধ্যে সে ভুল পদক্ষেপ নিচ্ছে তা না, কিন্তু একটা জাতক জাতিকা তার কেরিয়ার লাইফেও কখনো কখনো ভুল স্টেপ নিয়ে নেয়। দেখো বাবা মায়ের অবাধ্য হয়ে এমন কিছু স্টেপ নিয়ে নিল যেটা সারা জীবন পর্যন্ত তাকে পস্তাতে হতে পারে। তার যে বন্ধু সঙ্গ বুধের কানেকশন অনুযায়ী দিল, সেটা তার জীবনটাকে তছনছ করে দিল। তাহলে এগুলোও কিন্তু হয়ে থাকে। আপনারা এই আবির্ভাবের যে বিষয় রয়েছে সেটার থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন, এবং সেই জন্য আমি বারবার বলি প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে। এই মাতা ত্রিপুরা সুন্দরী ইনি হচ্ছেন দশমহাবিদ্যার তৃতীয় দেবী, এবং এই দশমহাবিদ্যার তৃতীয় দেবী এনার নাম কিন্তু অনেক ক্ষেত্রে মাতা ষোড়শী নামেও পরিচিত। কেন ষোড়শী নামে পরিচিত? কারণ উনি হচ্ছেন 16 বছরের এক বালিকা, এবং সেই জন্য তার নাম ষোড়শী। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ইনি শ্রীকুলের সর্বোচ্চ দেবী, উনাকে তান্ত্রিক পার্বতী বলা হয় এই মাতা ত্রিপুরা সুন্দরীকে। এবং ইনি বলা হচ্ছে ইনি শ্রীচক্রের অধিষ্ঠাত্রী মহাদেবী। উনার যে যেমন বলছিলাম যে বয়স 16 বছর বলে, মানে 16 বছরের ন্যায় হওয়ার জন্য তাকে ষোড়শী নামে অভিহিত করা হয়েছে। এবং তাছাড়াও কিন্তু উনি বলা হয় যে ত্রিভুবনের সর্বোচ্চ দেবী এবং সর্বসুন্দরী দেবী ত্রিভুবনের, সেই জন্য ওনার আরেক নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী। এবং এখানে সঙ্গে সঙ্গে আরও বলা হচ্ছে যে ওনাকে অনেক ক্ষেত্রে বলা হয় ললিতা সুন্দরী, অনেকে রাজেশ্বরী বলা হয়, আবার অনেকে বলা হয় মহাসাম্রাজ্ঞী, আবার শ্রী সিংহাসনেশ্বরীও বলা হয়। এই প্রমুখ নামে, বহু নামে ইনি কিন্তু অভিহিত হয়ে আছেন। এবং বিষ্ণুর 10 অবতার উনার 2 হাতের যে 10টি আঙুল হতে উদ্ভব হয়েছিল সেটাই বলা হচ্ছে। এই ত্রিপুরা সুন্দরীর এতটা পাওয়ারফুল, এবং তাই সেই জন্য বলা হয় যে ইনি কিন্তু, অর্থাৎ এই মাতা ত্রিপুরা সুন্দরী হচ্ছেন তান্ত্রিক পার্বতী। এবং ইনার যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, বলা হচ্ছে ইনি বিশেষ করে রক্ত বস্ত্র পরিহিতা, অর্থাৎ বলা হয় যে তার বসন লাল রঙের এবং অলঙ্কার সংযুক্ত, মানে বহু অলঙ্কারে সুসজ্জিত রয়েছেন। এবং তার চতুর্ভুজ 4টে হাত রয়েছে, এবং এক হাতে পঞ্চবাণ আর এক হাতে ইক্ষুর তীর, এবং তাছাড়াও আরও 2 হাতে অন্য অঙ্কুশ এবং পঞ্চবাণ, এইভাবে কিন্তু তার 4 হাতের 4টে কিন্তু অস্ত্র রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে ওনার যে পঞ্চবাণ তত্ত্বের প্রতীক, অর্থাৎ এই যে পঞ্চতত্ত্ব, যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে পড়ি যে পঞ্চতত্ত্ব গুণে আমাদের প্রত্যেকের শরীরে পঞ্চতত্ত্বর অবস্থান রয়েছে, সেই কানেকশন অনুযায়ী সেখানে সেটাই কিন্তু বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে ইনি যে আসনটি, অর্থাৎ যে বলা হয় যে 4টি পায়া হিসাবে, মানে যে আসনের ওপর অবস্থান করছেন সেই যে 4টে পায়া রয়েছে, এবং সেই 4টে পায়া হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং ঈশ্বরের কিন্তু অবস্থান রয়েছে সেখানে। এবং তিনি মহাদেবী, এবং এই যে তারপরে সেখানে অবস্থান করছেন, এবং তার উপরে যিনি শয়ন রয়েছেন তিনি হচ্ছেন সদাশিব, এবং সদাশিবের নাভিপদ্মের ওপরে তিনি বসে আছেন। এই রকম একটা মূর্তি যেখানে আমরা পুজো করি, এবং এই ভাব এবং এই যে আবির্ভাব, এবং কেন এর আবির্ভাব এইভাবে হলো, এবং এর পিছনে কি যুক্তি রয়েছে বা বিভিন্ন যে বিষয় রয়েছে, সেটা একটু আলোচনা করলে আপনারা আরও ক্লিয়ার হবেন। কারণ একটা জাতক জাতিকার ওপর তার যে প্রয়োগ হবে
এবং সেই জাতক জাতিকা কী ধরনের তার মধ্যে সিমটম রয়েছে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্যই এই প্রয়োগগুলো করা হয়। বলা হচ্ছে একদা মহাদেব কি করেছিলেন না, তিনি যখন ধ্যানে অবস্থান করছিলেন এবং সেই ধ্যানটা ভাঙার জন্য, কারণ মাতা পার্বতী কিন্তু তাকে পাওয়ার জন্য যথেষ্ট পরিকল্পনাও করেছেন, এবং একসময় তিনি যখন ধ্যানে মগ্ন ছিলেন, সেই ধ্যান তাকে যতক্ষণ না ভাঙাতে পারবে ততক্ষণ মাতা পার্বতী তাকে পাবে না, কারণ সে তার ওই ধ্যানের মাধ্যমে সে ধীরে 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 সে কিন্তু মানে সংসার ধর্ম ত্যাগ করে চলে যাচ্ছেন এই মতো অবস্থায়। তখন সেই ধ্যান ভাঙানোর জন্য কামদেবকে আহ্বান করা হয় এবং সেই কামদেব তার কাম বাণ প্রয়োগ করে সেই শিবের ওপর, সেই ধ্যানে মগ্ন শিবের ওপর, এবং সঙ্গে সঙ্গে সেই শিবের ত্রিনেত্র দিয়ে অগ্নিশিখা বেরিয়ে সেই কামদেবকে ভস্মীভূত করে দেয়। এবং এই যে ভস্মীভূত করলো, সেই যে ভস্য, সেই ভস্যটাকে তুলে নিয়ে শুক্রাচার্য, অর্থাৎ শুক্রাচার্য হচ্ছেন, তিনি অসুরদের গুরু ছিলেন, এবং এই অসুরদের গুরু শুক্রাচার্য তিনি ওই ভস্যটাকে এক জায়গায় করে একটা মানুষের আকার নেন, মানুষের আকার দেন, এবং সেটা নিয়ে গিয়ে মহাদেব তার বিভিন্নভাবে, কারণ এখানে যেমন যখনই কামদেবকে তিনি ভস্য করে দিলেন, তখন কিন্তু রতি দেবী, যিনি কামদেবের স্ত্রী, তিনি কিন্তু মহাদেবের কাছে কিন্তু কাকুতি মিনতি করতে লাগলেন, এবং এই যে দোষটা এটা কেন করলেন সেটাও সেখানে বর্ণনা দিয়েছিলেন। তা তখন বর্ণনা দেওয়ার পর তখন তিনি, অর্থাৎ দেবাদিদেব মহাদেব, তিনি কিন্তু আবার বলেছিলেন ঠিক আছে, আমি ওটা তার জীবন দান করব। এবং এই যে ভস্য, তখন তো এই ভস্য যখন একটা মানুষের মূর্তি তৈরি করে শুক্রাচার্য দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন, তখন তার প্রাণ দিলেন। কিন্তু ওই প্রাণ দিলেন তিনি কিন্তু আর ওই কামদেব হলেন না, তিনি ভণ্ডাসুর নামে এক অসুর হলেন, যেহেতু শুক্রাচার্য তিনি নিয়ে গেছিলেন। এবং এই যে অসুর, তার যে বর দেয়া হলো, অর্থাৎ সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব তাকে বরও দিলেন যে এই ভণ্ডাসুর যিনি হলেন, তার যে প্রাণ দেয়া হলো, এই ভণ্ডাসুরকে কোনো দেবতা, কোনো দেবীরা কোনোভাবে হত্যা করতে পারবে না। তাহলে কী হবে, তার দিনের পর দিন তার আধিপত্য বেড়ে যাবে, অহংকার জেদ তৈরি হয়ে যাবে। দেখবেন একটা মানুষের মধ্যে যখন এই জিনিসগুলো তৈরি হয় যে আমাকে আর কেউ দমাতে পারবে না, আমি সর্বে সর্বা, আমার অর্থ সম্পত্তি সব দিক দিয়ে আমি বহু পরিমাণ পেয়ে গেছি, আমার আর কেউ মানে কম্পিটিটার নেই, এরকম জায়গা যার মধ্যে তৈরি হবে, সেই সব মানুষগুলো কিন্তু হঠাৎ করে ডাউনফল করে। এবং এটা ঠিক এই ভণ্ডাসুরের মধ্যেও এই অবস্থান হয়েছিল। এবং তিনি কি করছিলেন, দেবতা এবং দেবীদের অত্যাচার করতে লাগলেন, এবং বিশেষ করে বলা হচ্ছে কুদৃষ্টি দিতে লাগলেন। এবং এই কুদৃষ্টি যেটা তখনকার ছিল, এখন যে জায়গাগুলো এটাকে কানেক্টেড যেগুলো বোঝায়, সেই রকম মেয়েদের ওপর অত্যাচার করা, অর্থাৎ সেই সময় সেই জায়গাগুলো ছিল, এবং এখনকার সমাজ ব্যবস্থায় যেগুলো দেখেন। তাহলে এইরকম করতে করতে তিনি প্রত্যেক দেবদেবতারা অতিষ্ঠ হয়ে গেল, তাদের মান সম্মান সব নষ্ট হতে লাগলো। এই মতো অবস্থায় একদিন ইন্দ্রের পত্নী শচী মাতা দেবী তিনি কী করলেন না, মাতা পার্বতীর কাছে গেলেন কৈলাসে, গিয়ে সমস্ত বিস্তারিত আলোচনা করলেন, বিস্তারিত ব্যাখ্যা দিলেন, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলেন। মাতা পার্বতীতে ভীষণভাবে ক্ষুব্ধ হলো, রেগে গেল, এবং সমস্ত দেবদেবীদেরকে উপদেশ দিল যে তোমরা এক কাজ করো,
যে মাতা আদ্যা শক্তির স্মরণ করো। দেখো তোমাদের একটা রাস্তা, তোমাদের একটা নির্দিষ্ট পন্থা বেরোবেই, কারণ ওই ভণ্ডাসুরকে কেউ তো হত্যা করতে পারছে না, নিহত মানে কোনোভাবে, এবং সেই জন্য সে আরও বেড়ে গেছে, কারণ এটা দিয়েছে তার বর, সে তো শিবই দিয়ে দিয়েছে। তাহলে এই মতো অবস্থায় সে কি করতে লাগলো, সেই দেবতারা এই আদি মাতা আদ্যা শক্তিকে তারা ধ্যান করতে লাগলো, এবং উনার পঞ্চবাণ দিয়ে ভণ্ডার বলা হচ্ছে। এবং এই যে যখন স্মরণ করতে লাগলো, স্মরণ করতে করতে এক সময় উনার নির্দেশ মতো বলা হচ্ছে ত্রিপুরা রাজ্যের রাঙামাটির স্থানে আদি পরমাত্মা শক্তির ধ্যান যখন করতে লাগলেন, তখন এই দেবীর আবির্ভাব হলো। তিনি হচ্ছেন অন্য কেউ না, এই মাতা ত্রিপুরা সুন্দরী। এবং উনার পঞ্চবাণ, যে পঞ্চবাণ বললাম তার হাতে রয়েছে, ওই পঞ্চবাণ দিয়ে এই ভণ্ডাসুরকে প্রথমে তার দেহর রূপ দেয়, তারপর তাকে বধ করে। এবং এই যে বধ, এবং তাকে যখন নিহত করে, তখন কিন্তু তার বিভিন্নভাবে, সেইগুলো কিন্তু অনেক বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, এবং সেখানে বিরাট একটা যুদ্ধের আহ্বান হয়েছে, এবং সেখানে সেই মতোভাবে তাকে ছলে বলে কৌশলে কারণ তাকে যে বর দেওয়া হয়েছে সেই বর অনুযায়ী তাকে তো কেউ হত্যা করতে পারবে না, এবং সেই অনুযায়ী তাকে কিন্তু শেষ পর্যন্ত হত্যা করা হয়। এবং এর সঙ্গে সঙ্গে এখানে আরও বিভিন্ন জায়গাগুলো রয়েছে। বলা হচ্ছে যে একসময় এই ত্রিপুরা সুন্দরীর যে অবস্থান ছিল সেটা চট্টগ্রামে ছিল, এবং সেই চট্টগ্রাম থেকে স্থানান্তরিত করে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে তাকে নিয়ে আসা হয়। এবং এই ত্রিপুরা রাজ্যের যে ত্রিপুরা সুন্দরীর অবস্থান রয়েছে, তিনি কিন্তু আবার সতীপীঠ একটা, এবং তার সঙ্গে সঙ্গে দশমহাবিদ্যার তৃতীয় শক্তি, তৃতীয় রূপ বা তৃতীয় বিদ্যা হিসাবে কিন্তু পরিগণিত হয়, এবং তিনি হচ্ছেন এই বুধ গ্রহের ইষ্টদেবী। এবং এই জন্য দেখবেন যে কোনো কোনো জাতক জাতিকারা যখন বিভিন্নভাবে মানে কারোর কথা শুনছে না, এমনকি এই সকল জাতক জাতিকারা বাবা মায়ের ওপর অত্যাচার শুরু করে, বয়স্ক মানুষদের ওপরেও দেখা যাচ্ছে যে কখনো কখনো অত্যাচার শুরু করছে, এবং তার অত্যাচারে গৃহের প্রত্যেকটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এবং সে যে কাজ করছে সেটা পরিবারের সবাই জানে সে ভুল করছে, কিন্তু কোনো কোনো সময় পরিস্থিতি এমন জায়গা চলে যায় তাকে কোনোভাবে প্রোটেস্ট করা যায় না, বা তাকে কোনোভাবে সেখান থেকে দমানো যায় না। এবং এই যে জায়গাগুলো, তখন কিন্তু এই প্রয়োগ রয়েছে, যেটা মাতা ত্রিপুরা সুন্দরী, যিনি দশমহাবিদ্যার এই তৃতীয় দেবী। এবং এর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন, কারণ স্টেপ বাই স্টেপ বিভিন্ন কানেকশান দেয়। আপনারা জানেন যে কখনো অবাধ্য হয়ে যাওয়া এবং অত্যাচার শুরু করা পরিবারের প্রত্যেক মানুষের, এটা যেমন একটা জায়গা রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আরও বন্ধু বান্ধব এবং বাইরের বিভিন্ন যে যোগাযোগ, এবং তার লাইফটা বিশৃঙ্খলা লাইফ, অর্থ শেষ করে ফেলা। একটা জাতক জাতিকা দেখা গেল ব্যবসা করছিল, ব্যবসার ক্ষেত্রে এমন সিচুয়েশান তৈরি করে ফেলেছে এই সঙ্গদোষে তার ব্যবসাটা পর্যন্ত শেষ হয়ে গেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল ব্যবসার জায়গাটা সে যতটা চেষ্টা করছে আশানুরূপ হচ্ছে না, তার মানে বুধের কোনো নেগেটিভ ভাইব্রেশন ওখানে কাজ করছে, তার জন্য এটার সমস্যা তৈরি হয়। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে একটা জাতক জাতিকা মানে এমন কিছু মিথ্যা কথা বলে সেক্ষেত্রে গুরুজন যারা আছে তাদেরকে কোনোভাবেই বুঝতেই দেয় না, কিন্তু একদম ডাহা মিথ্যা কথা বলে। তাহলে এগুলোও কিন্তু বুধের নেগেটিভ ভাইব্রেশন, এবং সেই জন্য এই মাতা ত্রিপুরা সুন্দরীর প্রয়োগ একটা জাতক জাতিকা কিন্তু আবার ভালো জায়গায় নিয়ে আসে, কারণ বুধের হচ্ছেন ইষ্ট দেবী হচ্ছে মাতা ত্রিপুরা সুন্দরী। এবং অনেক সময় দেখবেন একটা জাতক জাতিকা পড়াশোনা করছে, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট সেইভাবে ভালো হচ্ছে না,
কারণ রেজাল্টের ওপরই কিন্তু তার আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যেকেই জানেন, বাবা মা যেমন জানে সেই স্টুডেন্টটাও জানে, কিন্তু সেটা কোথাও যেন একটা ঘাটতি তৈরি হচ্ছে, তার রেজাল্টের জায়গায় গিয়ে ভালো হচ্ছে না। পড়াশোনা ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, কিন্তু রেজাল্ট সেই মতো হচ্ছে না, কারণ কোনো কোনো সময় ওভার কনফিডেন্সও তাকে সমস্যায় ফেলছে। এবং সেক্ষেত্রেও কিন্তু এই মাতা ত্রিপুরা সুন্দরীর প্রয়োগ বা পুজো পাঠ বিভিন্ন যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলো করলেও একটা জাতক জাতিকা তার রেজাল্টের জায়গায়, তার পড়াশোনার জায়গায় সে ভালো হবে। শুধু নীল সরস্বতীর প্রয়োগ ছাড়াও কিন্তু ত্রিপুরা সুন্দরীর প্রয়োগ কিন্তু খুব মূল্যবান এবং খুব পাওয়ারফুল একটা জাতক জাতিকার উপর। সেই জন্য একটা জাতক জাতিকাকে যদি ভালো জায়গা, তার কেরিয়ারের জায়গায় সঠিক ওয়েতে নিয়ে যেতে হয়, তাহলে ত্রিপুরা সুন্দরীর অবশ্যই তার নির্দিষ্ট প্রয়োগ বা পুজো পাঠ প্রয়োজন, যদি তার জন্মছকের বুধ গ্রহ নেগেটিভ থাকে। এবং এই দেখুন, এইটা শুধু না, তার সঙ্গে সঙ্গে বহু মানে আমাদের যে 9টা গ্রহ বললাম, কখনো কখনো রাহুর নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, তখন সেখানে ছিন্নমস্তার প্রয়োগ হয়। কখনো কখনো কেতু গ্রহের নেগেটিভ ভাইব্রেশন দেয়, তখন দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু ধূমাবতীর প্রয়োগ হয়। কখনো কখনো দেখা গেল যে আপনি শত্রুর কবলে পড়ে গেছেন, শত্রু আপনাকে আষ্টে পিষ্টে মারছে, তখন বগলা মায়ের প্রয়োগ হয়। এগুলো প্রত্যেকটাই দশমহাবিদ্যার কিন্তু দেবী। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, কখনো দেখা গেল যে সন্তান আসছে না, তাহলে কখনো তার প্রয়োগ মাতা কমলার হয়, কখনো তার মাতা কিন্তু ভুবনেশ্বরীর হয়। কার প্রয়োগ কখন কিভাবে হবে আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী হয়। এই যে শুধুমাত্র বুধের কানেকশান অনুযায়ী যে একটা জাতক জাতিকার ত্রিপুরা সুন্দরী প্রয়োগ হবে তা না, কখনো সেখানে ছিন্নমস্তার প্রয়োগও কিন্তু প্রয়োজন হয়, যদি কিনা সেই জাতক জাতিকা তার জীবনটা উচ্ছৃঙ্খল জীবনযাপন নিয়ে যায়। কোনো জাতক জাতিকা শুধু সেই ছোট্ট বাচ্চাটাই না বা সেই বালকটাই না, কোনো জাতক জাতিকা তার হয়তো বৈবাহিক জীবন এমন একটা জায়গায় নিয়ে গেছে, সে হয়তো তার জীবনে তার পরিবার আছে সেটা সে ভুলে গিয়ে সে বাইরে বিভিন্নভাবে মেলামেশা আরম্ভ করেছে। এবং সেক্ষেত্রে কিন্তু ওই ছিন্নমস্তার প্রয়োগ সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকাকে সুষ্ঠু জীবনযাপনে আসতে বাধ্য করে। তাহলে এগুলো প্রত্যেকটার গ্রহগত কানেকশন যেমন তার বিচার রয়েছে এবং প্রয়োগ কিন্তু রয়েছে, বিভিন্ন তন্ত্রের বা বিভিন্ন ক্রিয়ার প্রয়োগ রয়েছে, যেগুলো সঠিকভাবে দিলে একটা জাতক জাতিকা জীবনে ভালো জায়গায় আসতে পারে। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বারগুলো রয়েছে ওই বুকিং নাম্বারগুলোয় ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। কারণ আমি শুধু এই যে প্রতিকার প্রতিবিধান দিই শুধুমাত্র কিন্তু আমার নিজ গৃহমন্দিরে যে প্রত্যেক অমাবস্যার তিথি ধরে যে গ্রহদোষ খণ্ডন, বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে সমস্যার তার নির্দিষ্ট যে প্রতিকার প্রতিবিধান হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু কখনো তারাপীঠে মহা শ্মশানে কাজ হয়, কখনো বেনারসে কাজ হয়, কখনো কিন্তু কামাখ্যা পীঠে কাজ হয়, তাছাড়াও কিন্তু অনেক অন্য বহু জায়গায় কাজ হয়, কারণ তার প্রতিকার প্রতিবিধানটা সঠিক ওয়েতে দেওয়া হয়। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় তারা ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন আপনারা। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা।
আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয় মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসে সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে।
আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য।
এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে বলতে চাইছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।